আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। মাইক্রোসফট এক্সেল সিরিজের আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাব, তা হচ্ছে পেজ লেআউট। আমরা পেজ লেআউটের প্রত্যেকটি অপশন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। পেজ লেআউটে মোট 5টি গ্রুপ রয়েছে এবং এই 5টি গ্রুপের আন্ডারে 25টি অপশন রয়েছে। আমরা সবগুলি জানতে চাই, এক্সেল শিখতে চাই এবং এক্সেলে এক্সপার্ট হতে চাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। তো শুরুতেই আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলে। এই হচ্ছে এক্সেল এবং আমরা কিন্তু এর আগের পর্বে হোম এবং ইনসার্ট যে ট্যাব দুইটা রয়েছে তার সবগুলো অপশন শিখেছি। আজকে আমরা যে ট্যাবটা শিখব সেটা হচ্ছে পেজ লেআউট। এবং এই পেজ লেআউটের যে 5টি গ্রুপের কথা বললাম সেই গ্রুপগুলো হচ্ছে, প্রথমে রয়েছে থিমস, তারপর হচ্ছে পেজ সেটআপ, তারপর হচ্ছে স্কেল টু ফিট, তারপর হচ্ছে শিট অপশন, তারপর হচ্ছে অ্যারেঞ্জ। তো আমরা শুরুতেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে থিম। মানে আমরা যখন কোনো একটা ইনফরমেশন এখানে অ্যাড করি বা কোনো একটা তথ্য এখানে অ্যাড করি, তখন ওটাকে যদি আমরা চাই যে কালারফুল করতে বা এটাকে একটা ডিজাইন করতে যাতে এটা আকর্ষণীয় হয়, তখন কিন্তু আমরা খুব সহজেই হোমের মধ্যে এই যে দেখেন স্টাইল একটা অপশন রয়েছে, আমরা যদি কোনো একটা জায়গাকে এভাবে সিলেক্ট করে দেই, এভাবে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে স্টাইলে যাওয়ার পর এখানে দেখেন মোর একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা কালার চুজ করে দিতে পারি। তো এই বিষয়টা কিন্তু আমরা পেজ লেআউটের মধ্যে আরও বিস্তারিত পাবো, সেই বিষয়টা আমরা দেখতে চাই। আমি চলে যাচ্ছি পেজ লেআউটে। এই হচ্ছে আমার পেজ লেআউট এবং এখান থেকে দেখেন থিমস একটা অপশন রয়েছে। আর থিমসের মধ্যে যখন আমি এই যে এর জন্যতে ক্লিক করে দেব, অনেকগুলো থিমস অপশন চলে আসবে। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অফিসের যে সিলেক্ট করা থিম রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট সেট করাই থাকে। তো আমরা যদি মনে করি যে না, আমরা অফিসের যে সেট করা থিম রয়েছে আমরা সেটা চাই না, আমরা ভিন্ন ভিন্ন যে ডিজাইন দেওয়া আছে আমরা সেগুলো ব্যবহার করতে চাই, তো আমরা সেই থিমগুলো ব্যবহার করার জন্য মাউসটাকে জাস্ট এক একটার উপর নিয়ে যাব আর থিমগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন চেঞ্জ করব তখন দেখেন এখানে যখন আপনি খেয়াল করবেন তখন দেখেন ফন্ট কালার, ফন্ট স্টাইল এবং ইফেক্ট সবগুলো কিন্তু একটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, অফিস থেকে আমরা যখন এর পাশাটাতে দেখেন একটু পরিবর্তন হলো, তারপরেরটাতে আসবো একটু পরিবর্তন, তারপরে এরকম এরকম, আমরা কিন্তু একটা একটা করে খেয়াল করবো আসলে কীরকম হচ্ছে। ঠিক আছে, এক একটা কিন্তু এক এক রকম। তো এখান থেকে আসলে যেটা আপনার পছন্দ হয় বা যে ডিজাইনটা আপনার ভালো লাগে আপনি সেটাই কিন্তু এখান থেকে করতে পারেন। ধরেন আমি এটাকে করে দিচ্ছি, এখন কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেল ডিজাইনটা। ঠিক আছে, অ্যাক্টিভ হওয়ার পর আমি যদি এখান থেকে আবার হোমে চলে যাই এবং এখানে দেখেন স্টাইল যে একটা অপশন ছিল, আমি যদি এখানে চলে যাই মোরে, এবং এখানে এতক্ষণ যে ডিজাইনগুলো ছিল বা যে কালারগুলো ছিল এখন কিন্তু কালারগুলোর মধ্যে একটু পরিবর্তন আসছে। আমরা যখন থিমগুলো চেঞ্জ করব তখন কিন্তু কালারের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। ঠিক আছে, তো আমি আবার চলে যাচ্ছি পেজ লেআউটে এবং এখান থেকে চাইলে আমি কালার কিন্তু আরও ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। এই যে কালার একটা অপশন রয়েছে, মানে আমি যে থিমটা এখানে চুজ করব সেটার যে কালার রয়েছে, ফন্ট রয়েছে, আমি চাইলে সেগুলো ভিন্ন ভিন্নভাবে পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, এই যে কালার রয়েছে আমি যদি এখানে চলে যাই, এখান থেকে ভিন্ন ভিন্ন কালার আমি এখান থেকে চুজ করে দিতে পারবো। আমার যে কালার পছন্দ আমি সেটা দিতে পারবো। তারপর এখান থেকে ফন্ট চুজ করে দিতে পারবো, এই লেখাগুলো আসলে কোন ফন্টে আমি চাই। তারপর এখানে দেখেন ইফেক্ট রয়েছে, আমি কিন্তু ইফেক্টগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো আবার যদি মনে করি যে না আমি এখান থেকে ব্যাক করব, তখন কন্ট্রোল জেড দিলে কিন্তু আমি আগের জায়গায় চলে যাব, অথবা আমি এই থিমসের উপরে গিয়ে অফিস যে থিম রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে বাই ডিফল্ট যে অফিস থিম দেওয়া থাকে সেটার মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। ঠিক আছে, আশা করি এই থিমসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা খুব সহজেই করতে পারবো। এক্সেলের মধ্যে এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পেজ লেআউটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রুপ হচ্ছে পেজ সেটআপ। এই পেজ সেটআপ কিন্তু এক্সেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি কোনোভাবেই এটা মিস করার কোনো সুযোগ নেই, কারণ প্রিন্ট করতে গেলে আপনার এই অপশনগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো শুরুতেই আমরা যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে মার্জিন। তো এই পেজ সেটআপের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। শুরুতেই রয়েছে মার্জিন, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেল।
ঠিক আছে, শুরুতে আমরা মার্জিনটা একটু বুঝতে চাই। এক্সেলের মধ্যে কিন্তু এই মার্জিনটা একটু জটিল মনে হয়। আপনি যখন ওয়ার্ডের মধ্যে কাজ করবেন তখন কিন্তু মার্জিনটা একটু ইজি মনে হয়, সহজ মনে হয়, কিন্তু এক্সেলের মধ্যে একটু জটিল মনে হয়। তো এই মার্জিনটা বোঝার জন্য আমরা একটা ক্লিয়ার পেজে চলে যাব। এই যে আমি পরবর্তী শিটে চলে যাচ্ছি, এটা কিন্তু একদম খালি পেজ এবং এখানে দেখেন নিচে একটা অপশন রয়েছে, একটা হচ্ছে নর্মাল পেজ আর একটা হচ্ছে পেজ লেআউট। তো এই পেজগুলোকে বোঝার জন্য আমরা কিন্তু এখান থেকে এই পেজ লেআউটে ক্লিক করে দিব। এই পেজ লেআউটে ক্লিক করলে আমাদের যে এক্সেলের পেজগুলো রয়েছে, পেজ কিন্তু মানে এক্সেলে যখন নর্মাল পেজ থাকে তখন কিন্তু বোঝা যায় না। যখন এই যে আমি যদি নর্মাল ক্লিক করে দেই তখন পুরো এক্সেল শিটটাকে কিন্তু একটা শিট মনে হয়। এখানে যে আলাদা আলাদা পাতা রয়েছে, পেজ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হওয়া যায় না। আর এই পাতাগুলোকে বোঝার জন্য বা প্রত্যেকটা পেজ যে এখানে আলাদা আলাদা করা আছে সেটা বোঝার জন্য এখানে পেজ লেআউটে ক্লিক করে দিতে হবে। তখনই কিন্তু এক্সেলের মধ্যে যে পেজগুলো রয়েছে, আমি যখন এখানে দেখেন একটু জুমটা কম করি তখন কিন্তু পেজগুলো খুব ক্লিয়ার বোঝা যাবে। আর একটু যদি বড় করে দিই, জুমটা যদি আমি বেশি করি তখন আরেকটু ক্লিয়ার বোঝা যাবে যে আলাদা আলাদা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। ঠিক আছে, তো আমরা প্রথম পেজেই রয়েছি, তো আরেকটু জুম করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। ঠিক আছে, এই যে জুম করে দিলাম। তো এখানে দেখেন মার্জিনে যাওয়ার আগে মার্জিনটা আসলে কি সেটা আমরা বুঝতে চাই। এই যে দেখেন আমাদের যে কাজের জায়গাটা, এটা হচ্ছে টোটাল কাজের জায়গা। তো এই ওয়ার্ক এরিয়াটার ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে যেই জায়গাটা ফাঁকা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় মার্জিন। আমরা নর্মালি বুঝি, আমরা যখন কোনো একটা লেখালেখি করি তখন কিন্তু মার্জিন দিয়ে মাঝখানে লিখি। তো এখানে কিন্তু মার্জিন দেওয়ার সুযোগ রয়েছে। আমি আসলে ডান পাশে কতটুকু জায়গা রাখতে চাই, বাম পাশে কতটুকু রাখতে চাই, উপরে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চাই, নিচে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চাই, সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে আমি আসলে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চাই। তো শুরুতেই দেখেন মার্জিনের যে এরো চিহ্ন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন 4টা অপশন চলে আসছে। একটা হচ্ছে লাস্ট কাস্টম সেটিংস, এটা হচ্ছে আপনি যদি কোনো একটা পেজকে নিজের মতো করে একটা সেটিংস সেট করে দেন সেটা হচ্ছে কাস্টম সেটিংস, অথবা আপনি যদি সেট না করেন তখন কিন্তু নর্মালি 3টা অপশন এখানে থাকে। একটা হচ্ছে নর্মাল পেজ, একটা হচ্ছে ওয়াইড পেজ, একটা হচ্ছে নেরো পেজ। তো নেরো হচ্ছে মানে একদম চাপানো, মার্জিনটা একদম ছোট থাকবে। ওয়াইড হচ্ছে একটু মানে মার্জিনটা স্কেলটা অনেক বড় থাকবে। আর নর্মাল হচ্ছে নর্মাল যেটা থাকে মানে ডিফল্ট যে সেট আপ থাকে সেটা। তো আমরা যদি নর্মালি ক্লিক করে দিই, দেখেন এই নর্মালি ক্লিক করলে কিন্তু এটার মধ্যে একটা পরিবর্তন আসবে। এটা হচ্ছে নর্মাল। দেখেন নর্মালি ক্লিক করার সাথে সাথেই এটা মানে ডানে বামে উপরে নিচে কতটুকু ফাঁকা চারপাশে থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ হচ্ছে মানে উপরে 0.7 ইঞ্চি, তারপর হচ্ছে বটম হচ্ছে নিচে 0.7 ইঞ্চি, তারপরে হচ্ছে লেফট রাইটে হচ্ছে 0.7। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একদম নেরো করে দেই, দেখেন নেরোতে ক্লিক করে দেই, নেরোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন একদম বাম পাশে কিন্তু অল্প একটু জায়গা, ঠিক আছে, ডান পাশে কিন্তু আরেকটা মানে কলাম আমরা পেয়ে গেছি। এই যে এখানে কিন্তু আরেকটু বড় হয়ে গেল। এখন এই যে এই কলামটা কিন্তু আমরা অতিরিক্ত পেলাম, এই জায়গাটা চেপে গেল এবং উপরে কিন্তু জায়গা কম হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে নেরো। আমি যদি ওয়াইডে ক্লিক করে দিই, দেখেন টপ এবং বটমের মধ্যে 1 ইঞ্চি 1 ইঞ্চি এবং লেফট রাইটে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি। আমি যদি ওয়াইডের মধ্যে ক্লিক করে দিই, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার স্কেলটা কিন্তু ডান পাশে 1 ইঞ্চি, বাম পাশে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে গেল। মানে এই জায়গার মধ্যে আমি কিন্তু আর কোনো কিছু লিখতে পারবো না। তো আশা করি আপনারা স্কেল সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন। আমি এখান থেকে যে সেটআপটা দিয়ে দিব, প্রত্যেকটা পেজ কিন্তু সেম মাপে এটা সেট হয়ে যাবে। তো প্রথম পেজটাকে আমি নর্মালি রাখবো, যদি আপনার প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ছোট বড় কম বেশি করতে পারেন। তো এটা কখন এটা কম বেশি করবেন আমরা পরবর্তীতে মানে এই ভিডিওর মধ্যে আমরা লাস্টের দিকে দেখিয়ে দিব কিভাবে আপনি কম বেশি করবেন আপনার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এখান থেকে আমরা মার্জিনের মধ্যে এই নর্মালি রাখবো। তো এই মার্জিনের 3টা তো গেলো অটোমেটিক সেট করা, নর্মাল, ওয়াইড, নেরো। তো এখান থেকে যদি আমরা কাস্টম করতে চাই, এই যে কাস্টম মার্জিন আছে, আমি যদি এখানে চলে যাই, দেখেন লেফট সাইডে আমি কত রাখতে চাই, টপে কত রাখতে চাই, রাইটে কত রাখতে চাই। ঠিক আছে, আমি যদি এখান থেকে দিয়ে দিই হচ্ছে 1.5, তারপর যদি বাম পাশে দিয়ে দিই 1.5, 1.05 হয়ে গেল 1.5, তারপরে যদি উপরে এটাই থাকলো, আমি যদি এখান থেকে ওকে দিয়ে দিই, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পেজ কিন্তু ডান পাশে 1.5 ইঞ্চি, বাম পাশে 1.5 ইঞ্চি হয়ে গেল। ঠিক আছে, যে আমি এগুলো করতে চাই না, আমি যেভাবে নর্মাল আছে আমি সেই পেজটা রাখতে চাই। এই যে আমি নর্মালি ক্লিক করে দিলাম।
ঠিক আছে, আমরা কিন্তু চাইলে পেজের মাপটা কম বেশি করতে পারি, যতটুকু ডান পাশে বাম পাশে করতে চাই আমরা সেটা করতে পারবো। তো মার্জিনের পর পেজ সেটআপের মধ্যে আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা যদি কোনো একটা পেজকে লম্বালম্বি লিখতে চাই অথবা আর আর লিখতে চাই, সেটা কিন্তু এই ওরিয়েন্টেশন থেকে সেট করে দিতে হবে। মানে অনেক সময় হয় কি যে নর্মালি মানে এই লম্বালম্বি মানে উপর থেকে নিচের দিকে যে লম্বালম্বি হয় এই সাইজে কিন্তু পেজটা সেট আপ করা থাকে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার লেখাটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে লম্বালম্বি, উপরে নিচে কম, তখন চাইলে আপনি কিন্তু পেজটাকে ঘুরিয়ে দিতে পারেন। ধরেন এখানে ওরিয়েন্টেশনে যদি আমি এই যে এখানে ক্লিক করে দিই এরোজনীতে, তখন দেখেন পোর্ট্রেট কিন্তু সিলেক্ট করে দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না আমি ল্যান্ডস্কেপ করে দেবো, তখন যদি এই ল্যান্ডস্কেপের মধ্যে ক্লিক করে দেন, দেখেন পেজ কিন্তু উপরের দিকে কম হয়ে মানে ডানে বামে মানে আর এভাবে এটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে, আশা করি আমরা এখান থেকে এই ওরিয়েন্টেশন যেটা মানে যদি মনে করি যে ল্যান্ডস্কেপ প্রয়োজন লেখার খাতিরে, তখন আপনি ল্যান্ডস্কেপ করে দিন। আর যদি মনে করেন যে না আমি পোর্ট্রেটই করতে চাই, তখন আপনার পেজটাকে পোর্ট্রেট মোডে রাখবেন। ঠিক আছে, এবং এর পরবর্তীতে এখানে দেখেন সাইজ একটা অপশন রয়েছে। এই সাইজ হচ্ছে পেজ সাইজ, মানে আমরা যখন কোনো একটা লেখাকে প্রিন্ট করব সেটাকে আসলে কোন পেজে প্রিন্ট করতে চাই, পেপারের কিন্তু সাইজ রয়েছে। কোনোটা হচ্ছে A4-3, কোনোটা হচ্ছে A4, কোনোটা হচ্ছে A5। ঠিক আছে, তো আমরা এখান থেকে আসলে সেট করে দেব কোন পেজে আমরা প্রিন্ট করতে চাই। ধরেন আমি যদি পেজটাকে A3 রাখতে চাই, A3 হয়ে গেল, মানে জায়গাটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, আপনার পেজ কিন্তু ওইরকমভাবে যদি আপনি এটাকে A3 দিয়ে দেন, তখন কিন্তু আপনার পেপারও A3 কিনে আনতে হবে। ঠিক আছে, আবার চলে যায় এখান থেকে সাইজের মধ্যে, এখান থেকে যদি আমরা নর্মালি লিগেল করে দেই, এটা কিন্তু আরও বড় হয়ে যাবে, লিগেল সাইজ। ঠিক আছে, এখান থেকে আমরা লেটার সাইজ করে দিতে পারি, তখন দেখেন আরও বড় লম্বালম্বি হয়ে যাবে। তো এই পেজগুলো আসলে আলাদা কিনতে পাওয়া যায়। আপনি যদি মনে করেন যে আপনার পেজটাকে বড় রাখতে চান, লেখাগুলো বেশি রাখতে চান একটা পেজে, তখন আপনি এভাবে পেজ সেটআপটা করে নেবেন, এবং কাগজও কিন্তু লেটার সাইজ বা লিগ্যাল সাইজ ওই পেজগুলো নিয়ে আসতে হবে প্রিন্ট করার জন্য। ঠিক আছে, তো নর্মালি যে স্ট্যান্ডার্ড ফরম্যাট যে কাগজের সেটা হচ্ছে A4 সাইজ, আমরা এখান থেকে A4 সাইজ দিয়ে দেবো, এবং এই পেজ সেটআপের মধ্যে কিন্তু A4 সাইজ অটোমেটিক সেট করে দেওয়া থাকে। ঠিক আছে, আপনি যদি চান এটাকে কম বেশি করতে পারেন। তো এই বিষয়গুলো আসলে কখন প্রয়োজন হয় আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। আমি চলে যাচ্ছি আমাদের শীট 1-এ। তো এখানে দেখেন একটা ইনফরমেশন রয়েছে। তো আমরা যদি এখানে যে লেখাটা রয়েছে এটাকে প্রিন্ট করতে চাই, যে এখানে দেখেন স্টুডেন্ট নেম থেকে GPA গ্রেড পয়েন্ট পর্যন্ত আমরা যদি প্রিন্ট করতে চাই, আমাদের পেজ সেটআপ ঠিক আছে কিনা, আমরা যদি Ctrl+P-তে প্রেস করি তখন কিন্তু প্রিন্ট প্রিভিউতে চলে যাবে। এখানে দেখেন স্টুডেন্ট নেম থেকে কিন্তু মিনিমাম পর্যন্ত আসছে, পুরো পেজটা কিন্তু আসে নাই। ঠিক আছে, আমি আবার জায়গায় চলে যাচ্ছি, এই যে এখানে চলে যাচ্ছি, তার মানে আমাদের কিন্তু এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এই পর্যন্ত প্রিন্ট করলে আসে, এই পর্যন্ত কিন্তু বাদ যাচ্ছে, 3টা ঘর কিন্তু বাদ চলে যাচ্ছে। তো এটা কেন আসে না? কারণ আমাদের পেজের বাইরে চলে গেছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এই পেজ ডাউটে ক্লিক করি, দেখেন এখানে এই পেজ পর্যন্ত কিন্তু মানে আসছে, বাকিটা কিন্তু অন্য পেজে চলে গেল। সেজন্য কিন্তু আমরা যখন প্রিন্ট করব তখন কিন্তু এটা কেটে যাবে, বাকিটা কিন্তু পরের পেজে আসবে। ঠিক আছে, তো এটাকে এখন আমরা যদি ঠিক করতে চাই তখন আমরা কি করব, আমরা এখান থেকে মানে পেজটা সেট আপ করে দেব। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। তো এই পেজের বাকি অংশ কিন্তু অন্য পেজে চলে গেছে। আমরা যদি এই পেজে নিয়ে আসতে চাই, শুরুতে আমাদেরকে মার্জিনটা কম করে দিতে হবে। আমরা এখানে চলে যাই, নর্মাল দেওয়া আছে, আমরা যদি এখান থেকে নেরোতে ক্লিক করে দিই তখন কিন্তু পেজের জায়গাটা একটু বড় পাবো, মার্জিনটা কম হবে, তখন এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে নেরোতে ক্লিক করে দিলাম, দেখেন এখান থেকে কিন্তু আরেকটা লাইন এদিকে চলে আসছে, কিন্তু তাতেও হচ্ছে না। তখন আমি এখান থেকে ওরিয়েন্টেশনে চলে যাব। এই যে যেহেতু লেখা আমার নিচের দিকে কম, মানে ডান থেকে বাম দিকে লেখাটা বেশি, উপরে নিচে কম, সেহেতু আমি এখানে পেজের যে ওরিয়েন্টেশন বা পেজের যে ফরম্যাট সেটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখানে ওরিয়েন্টেশন রয়েছে, এটা হচ্ছে পোর্ট্রেট। আমি যদি এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেই, এই যে দেখেন ল্যান্ডস্কেপ করাতে কি হলো, মানে ওই পাশের যে লেখাটা এখন কিন্তু পেজটা মানে আর এভাবে হয়ে গেল। মানে এখানে আমি একটু জুমটা কম করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখন কিন্তু আর হয়ে গেল পেজটা, যার জন্য ওই পেজের লেখাটা কিন্তু এক পেজে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি প্রিন্ট করি, এখন যদি Ctrl+P-তে প্রেস করি, দেখেন পুরা পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কখন আমি এই কাজগুলো করব। ঠিক আছে, আমি আবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, এবং এখানে এই যে সাইজ যখন আমি সিলেক্ট করব, এখানে আবার নর্মাল পেজে চলে আসি। এখন কিন্তু আমার পেজের সাইজটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, এবং এখানে সাইজে যখন যাব আমি এখান থেকে এই যে A4 যখন দিয়ে দিব তখন A4 সাইজ হয়ে যাবে, এবং আমি যদি এখন প্রিন্ট করি তখন কিন্তু আমার এই যে Ctrl+P-তে প্রেস করি, দেখেন আমার পুরো পেজটা কিন্তু এখানে চলে আসছে।
ঠিক আছে, আমি আবার এখান থেকে ব্যাক করি। এক্সেলের রিপোর্ট যে পেজ সেটআপের মধ্যে আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। ধরেন আমার এই এক্সেলের মধ্যে একটা ইনফরমেশন দেওয়া আছে, মোটামুটি অনেক বড়, এদিকে ধরেন আরও নিচ পর্যন্ত দেওয়া আছে। তো এখান থেকে আমি আসলে প্রিন্ট করার জন্য পুরাটাকে যাচ্ছি না, জাস্ট নির্দিষ্ট একটা জায়গাকে আমি প্রিন্ট করতে চাই। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এই যে এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম, এই যে এই পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে সেট প্রিন্ট এরিয়া একটা অপশন চলে আসবে। আমি যদি এটাকে ক্লিক করে দিই, আমার এই জায়গাটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেল। এটা কখন বুঝবো? যখন আমি প্রিন্ট করতে যাব। প্রিন্ট করার জন্য কন্ট্রোল পিতে যখন প্রেস করব, তখনই দেখেন প্রিন্ট করার জন্য আমি যেই জায়গাটাকে সিলেক্ট করে দিয়েছি শুধু ওই জায়গাটাই কিন্তু প্রিন্ট হওয়ার জন্য আমার সামনে চলে আসছে। এখন যদি প্রিন্টে ক্লিক করে দিই, জাস্ট যেই জায়গাটাকে আমি সিলেক্ট করেছি বা প্রিন্ট এরিয়াতে নিয়ে আসছি শুধু ওই জায়গাটাই কিন্তু প্রিন্ট হবে। আমি আবার এখান থেকে ব্যাকে চলে যাই, এই যে এখানে ক্লিক করে দিলাম এবং প্রিন্ট যে এরিয়াটা সিলেক্ট করা ছিল সেটাকে বাদ দিতে চাই। এখান থেকে এই যে প্রিন্ট এরিয়াতে আমি চলে যাব এবং এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়াতে যখন ক্লিক করে দিব, এখন যদি আমি কন্ট্রোল পিতে প্রেস করি, দেখেন পুরো পেজটাই কিন্তু প্রিন্ট হওয়ার জন্য চলে আসছে। ঠিক আছে, আশা করি আপনারা নির্দিষ্ট একটা জায়গাকে যদি সিলেক্ট করে মানে প্রিন্ট এরিয়া করে প্রিন্ট দেন, তখন শুধু ওই জায়গাটাই প্রিন্ট হবে। ঠিক আছে, এবং এর পরবর্তীতে এখানে ব্রেক একটা অপশন রয়েছে, এটা তেমন এখানে কোনো প্রয়োজন নাই, তাই আমি এটা দেখাচ্ছি না। এবং এরপরে ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ধরেন কোনো একটা পেজের মধ্যে আমি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কোনো একটা লোগো বসিয়ে দিতে চাই, কোনো একটা ছবি দিতে চাই, সেটা আমি খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারি। ধরেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি ক্লিক করে দিই, তখন আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমি নেট থেকেও নিতে পারি, আবার আমার কম্পিউটার থেকেও নিতে পারি। তো ফ্রম এ ফাইল আমি যখন এখানে ক্লিক করে দিব, মানে আমার পিসি থেকে আমি নিতে চাই, আমি এখানে ক্লিক করার সাথে সাথেই আমার কম্পিউটারের মধ্যে যে জায়গার মধ্যে আমার ছবিগুলো রয়েছে সেই জায়গাটা চলে আসবে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটা ছবি বসিয়ে দিতে পারি। ধরেন আমি এই ছবিটা বসিয়ে দেব আমার লোগো বা নাম্বার সহ। আমি এখানে সিলেক্ট করে ইনসার্টের মধ্যে যখন ক্লিক করে দিব, তখনই কিন্তু এই ছবিটা নিচে বসে গেল। আবার যদি মনে করি যে না আমি এটা দেবো না, অন্য কোনো ছবি দিতে চাই, সেটাও করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ব্যাকে চলে গেলাম এবং এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে যদি আমি আমার লোগোটা দিয়ে দিই, বেসিক্যালি লোগো সিলেক্ট করে দিলাম, এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম, দেখেন লোগো কিন্তু নিচে চলে আসছে। এটা আসলে এটা তো অনেক কালারফুল। আপনি হয়তো সিম্পল একটা লেখাকে ডিজাইন করে রাখবেন যাতে এখানে মানে নিচে জলচাপের মতো আসে, লেখাটা সুন্দর বোঝা যায়। মানে আপনার যে প্রতিষ্ঠানের এই শিটটা বা আপনার যে মানে কোম্পানির যে শিটটা, আপনার নিচে যেন মানে এই লেখাটা নিচে যদি ওই লেখাটা থাকে, তখন কিন্তু বোঝা যাবে যে আসলে এই হিসাবটা কোন কোম্পানির। ঠিক আছে, আমি এখান থেকে ব্যাকে চলে যাই, কন্ট্রোল জেড দিলাম, আমি আবার জায়গায় চলে আসলাম। ঠিক আছে, তো এখান থেকে পেজ সেটআপের মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছেন। এক্সেলের রিপোর্ট যে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পেজ সেটআপের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে প্রিন্ট টাইটেল। এই প্রিন্ট টাইটেলটা কি? ধরেন আমার কাছে এখানে একটা ইনফরমেশন রয়েছে বা আমার কাছে এখানে একটা রেজাল্ট শিট রয়েছে। এখানে ধরেন 100 স্টুডেন্ট রয়েছে। 100 স্টুডেন্ট যদি হয়, আচ্ছা এটার একটা আলাদা পেজে আমি ইনফরমেশনটা সেট করে রেখেছি যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। ধরেন এটা তো অল্প একটু ইনফরমেশন, আমাদের যদি ইনফরমেশনটা আরও বড় হয়, তো আমি এখান থেকে শিট 3তে চলে যাচ্ছি। এখানে আমি ওইটাকে কপি করে 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 একদম নিচে কত পর্যন্ত, এই যে 98 পর্যন্ত ইনফরমেশন দিয়ে রেখেছি। একই লেখা বারবার কপি করে দিয়েছি, আপনি ওইভাবে করতে পারেন। তো এখানে দেখেন উপরে দেখেন স্টুডেন্ট নেম, তো উপরে কিন্তু একদম শুরুতে স্টুডেন্ট নেম দেওয়া আছে। যত নাম আছে সবগুলো আমরা যদি এখানেও চলে যাই, আমরা কিন্তু টপে যে নামটা দেওয়া আছে ওই লাইনের মধ্যে বুঝবো যে এখানে স্টুডেন্ট নেম, এবং এখানে কি আছে আমরা কিন্তু এখানে বুঝতে পারি না। যখনই আমরা শুরুতে যেটা দেখব যে টোটাল মার্ক, তখন কিন্তু আমরা এখানে আসলেও বুঝতে পারবো এটা হচ্ছে টোটাল মার্কের গড়। ঠিক আছে, তো এই বড় ইনফরমেশনগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, তখন কি সমস্যাটা হয়? আমি যদি কন্ট্রোল পিতে প্রেস করি, দেখেন এখানে চলে আসছে এবং এখানে কিন্তু টোটাল 6টা পেজ, মানে এটা অনেক বড়, সেই জন্য কিন্তু 6টা পেজ আমরা এখানে নিয়েছি। যদি আমরা প্রথম পেজে দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা আসলে কোন লাইন। যেমন এটা হচ্ছে রেজাল্টের লাইন, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে অ্যাভারেজ, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো আমরা এটাকে বোঝার জন্য এখান থেকে যদি আমি এই পেজ লেআউটে ক্লিক করি, দেখেন পেজ লেআউটে চলে যাওয়ার পর প্রথম পেজে কিন্তু এটা রয়েছে এবং পরবর্তী পেজে যখন যাব তখন কিন্তু আমরা উপরের যে হেডিংটা সেটা কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, আমি যদি আবার নর্মাল পেজে চলে আসলাম এবং এইখানে আমি যদি কন্ট্রোল পিতে প্রেস করি, যখন প্রিন্টে চলে যাব, প্রথম পেজটা যখন আমরা প্রিন্ট করব, তখন কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো যে এটা কোন লাইনটা কোনটা।
ঠিক আছে? তো এখান থেকে যদি পরবর্তী পেজে চলে যায়, এই যে দ্বিতীয় পেজে চলে যায়, দেখেন এখানে কিন্তু আর বুঝতে পারি নাই বা এভাবে একদম সাদাসিধা আসবে, উপরে যে হেডিং সেটা কিন্তু নাই। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে এটা কোন লাইন বা এটা কিসের লাইন, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই জিনিসটা ঠিক করার জন্য আমরা করব কি, যে যাতে প্রথমে যে হেডিংটা রয়েছে এই হেডিংটা প্রত্যেকটা পেজের মধ্যে অটোমেটিক সেট হয়ে যায়। সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে প্রিন্ট টাইটেল একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমরা আসলে এই যে উপরের যে হেডিং বা টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমরা প্রত্যেক পেজের শুরুতে, মানে এই যে রো টু রিপিট টু টপ, মানে প্রত্যেকটা রোর শুরুতেই টপে আমরা এটাকে রাখতে চাই। এটাকে রাখার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে উপরের যে রোটা আমি এটাকে সিলেক্ট করে দেব। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, জাস্ট এটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত অটোমেটিক সিলেক্ট করে এখানে কিন্তু চলে আসছে। এবং আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই, এখন দেখেন আমি যদি এখান থেকে পেজ লেআউটে যাই, এই যে প্রত্যেকটা পেজের শুরুতে কিন্তু এই যে প্রথম পেজে আছে, তারপরে দ্বিতীয় পেজের শুরুতে কিন্তু ওই যে হেডিং ওইটাই চলে আসছে, তৃতীয় পেজেও আসছে। তো এখানে আবার নর্মাল পেজে চলে আসলাম এবং এখান থেকে যদি আমি একদম উপরে চলে যাই এবং কন্ট্রোল পিতে প্রেস করি, এই যে কন্ট্রোল পিতে প্রেস করলাম, এটা হচ্ছে প্রথম পেজ, এটাও কিন্তু একদম শুরুতেই হেডিংটা রয়েছে। এবং আমি যদি এখান থেকে এই যে পেজ হচ্ছে 6টা, এটা 1 নাম্বার পেজ, আমি যদি দ্বিতীয় পেজে চলে যাই এখানে কিন্তু চলে আসে হেডিংটা। আমি যদি তৃতীয় পেজে চলে যাই এবং এখানেও কিন্তু এই হেডিংটা চলে আসে। তার মানে প্রিন্ট করলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে এটা আসলে কিসের লাইন, এটা আসলে সাবজেক্টের লাইন, এটা হচ্ছে টোটাল মার্কের লাইন। এটা খুব সহজেই আমরা এখান থেকে করতে পারবো। তো আশা করি এই পেজ সেটআপের যে 7টি বিষয় রয়েছে আপনারা খুব সহজেই করতে পারবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা বারবার প্র্যাকটিস করে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এক্সেলের এই পর্যায়ে আমরা এখন যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে স্কিল টু ফিট। মানে আমরা এখানে যে ইনফরমেশনটা অ্যাড করেছি এটা কিন্তু নিচের দিকে যাই দেখি কই পেজে চলে গেছে। এখানে অনেক পেজ দেখাচ্ছে, অনেক নিচে প্রায় 98 জনের নাম এখানে চলে আসছে। তো আমি যদি আমার এই ইনফরমেশনটাকে প্রিন্ট করি সেটা আসলে কয়েকটা পেজে আসবে। তো আমি চাচ্ছি যে পুরা পেজটাকে একটা পেজে যদি নিয়ে আসি, লেখাটা ছোট হোক তারপরও আমি পুরো ইনফরমেশনটাকে একটা পেজে নিতে চাই। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল পিতে প্রেস করি তখন কিন্তু এখানে আসলে অনেকগুলো পেজ, এই যে এইভাবে আমি যদি 1 নাম্বার পেজ, তারপর হচ্ছে 2 নাম্বার পেজ, তারপর হচ্ছে 3 নাম্বার পেজ, টোটাল 3টা পেজে কিন্তু এই যে ইনফরমেশনটা সেটা প্রিন্ট হবে। তো আমি যদি এই 3টা পেজকে একটা পেজে নিয়ে আসতে চাই সেটা আমি কীভাবে করব, মানে ছোট হোক তারপর আমি এক পেজে মানে যতটুকু ইনফরমেশন আছে সবটুকু আমি একটা পেজের মধ্যে প্রিন্ট করতে চাই। তো এখানে দেখেন স্কিল টু ফিট একটা গ্রুপ রয়েছে এবং এখানে এই হোয়াইটটা অটোমেটিক দেওয়া আছে কতটুকু লম্বা হবে। তো এই পুরা বিষয়টাকে যদি আমি একটা পেজে নিয়ে আসতে চাই এরোজেনতে ক্লিক করে দিব এবং এখান থেকে 1 পেজে সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে হাই, আমরা আসলে উপর থেকে নিচ পর্যন্ত এটা অটোমেটিক দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে 1 পেজে নিয়ে আসি, দেখেন এখানে অটোমেটিক আমার যে পার্সেন্টেজ 100% ছিল এটা কিন্তু 47% হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি পুরা বিষয়টাকে প্রিন্ট করি বা প্রিন্ট করতে চাই, দেখেন কন্ট্রোল পিতে যখন প্রেস করব দেখেন পুরা ইনফরমেশনটা কিন্তু আমার একটা পেজের মধ্যে চলে আসে। মানে লেখাটা হয়তো অনেক ছোট দেখা যাবে কিন্তু আপনি প্রিন্ট করলে কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন, ছোট হবে বাট পুরা ইনফরমেশনটা কিন্তু আপনি একটা পেজের মধ্যেই প্রিন্ট করতে পারছেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনাদের অনেক বেশি কাজে দেবে। অনেক সময় হয় কি যে এতগুলো পেজের দরকার নেই, 4টা পেজ আছে, আমি হয়তো ছোট করে একটা পেজে প্রিন্ট করে আমার কাজটা চালিয়ে দিলাম, যদি আপনি ঠিকঠাক হয় তখন হয়তো আমি পরবর্তীতে আলাদা আলাদাভাবে প্রিন্ট করলাম। ঠিক আছে, আবার যদি এখান থেকে আমি বাদ দিতে চাই জাস্ট এখানে গিয়ে আমি এটা অটোমেটিক করে দেবো, আবার এখানে গিয়ে আমি এটাকে অটোমেটিক করে দেবো এবং এখানে এটা 100% করে দেবো। 100 লিখে দিলে কিন্তু আবার এটা জায়গায় চলে যাবে। ঠিক আছে, এখন যদি প্রিন্ট করি এখন কিন্তু পুরোটা আসবে না, কন্ট্রোল পিতে প্রেস করলাম, এই যে দেখেন এখন কিন্তু অল্প আসছে, সবগুলো কিন্তু আসে না। আবার এখান থেকে আমি ব্যাকে চলে যাব, জায়গায় চলে যাব। এক্সেল কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে শিট অপশন। এবং এই শিট অপশনের মধ্যে কিন্তু 2টা বিষয় রয়েছে, একটা হচ্ছে গ্রিড লাইন, একটা হচ্ছে হেডিং। এই গ্রিড লাইন হচ্ছে আমরা যে সেলগুলোর মধ্যে ইনফরমেশনগুলো অ্যাড করেছি, এই ছোট ছোট সেলগুলো, এই সেলগুলোর চতুর্পাশে দেখেন একটা বক্স আকারে দাগ দেওয়া আছে। এই দাগগুলো যদি আমরা এখানে শো করাতে চাই তখন কিন্তু এই গ্রিড লাইনের মধ্যে যে ভিউটা রয়েছে এখানে টিক চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি এটাকে দেখাতে না চাই, এই টিক চিহ্নটা যদি আমি বাদ দিয়ে দিই তখন দেখেন এই লেখাগুলোর চতুর্পাশে যে দাগগুলো দেওয়া ছিল, এই গ্রিড লাইন যে দেওয়া ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে না। আমি যদি আবার এখানে শো করাতে চাই, এই যে শো করলো।
ঠিক আছে? তো এখন শো করার পরেও আমি যদি এখানে কিন্তু দেখাচ্ছে, আমি যদি প্রিন্ট করতে চাই তখন কিন্তু এই দাগগুলো আসবে না। যদি আমি কন্ট্রোল প্রিতে প্রেস করি, দেখেন এখানে কিন্তু দাগগুলো শো করছে না, একদম খালি খালি দেখাচ্ছে। তো আমি যদি এগুলোকে শো করতে চাই বা এগুলো সহ প্রিন্ট করতে চাই, তখন এখানে প্রিন্ট একটা অপশন রয়েছে। আমি যদি এই প্রিন্টের করে টিক চিহ্ন দিয়ে দিই এবং এখন যদি আমি কন্ট্রোল প্রিতে প্রেস করি, দেখেন এই দাগগুলো সহ কিন্তু প্রিন্ট হবে। ঠিক আছে, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি এবং এর পাশে এখানে দেখেন হেডিং একটা অপশন রয়েছে। হেডিং মানে হচ্ছে এই যে উপরে দেখেন এ বি সি, মানে কলামের গড়ে যে এবিসিটি রয়েছে সেটা হচ্ছে হেডিং। এবং এই হেডিংগুলো যদি আমি এখানে শো করাতে চাই, তখন আমি ভিউর মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবো। আর যদি না করতে চাই, তখন এই ভিউর টিক চিহ্ন যদি আমি বাদ দিয়ে দিই, দেখেন এখান থেকে কিন্তু চলে গেল, আবার দিয়ে দিলে চলে আসলো। এবং আমি যদি প্রিন্ট করতে চাই, ওখানে কিন্তু এগুলো থাকবে না এবিসিডি। আমি যদি এখানে কন্ট্রোল পিতে প্রেস করি, দেখেন এখানে কিন্তু এবিসিডি নেই। ঠিক আছে, আমি যদি মনে করি যে না এবিসিডি সহ আমি প্রিন্ট করতে চাই, তখন এই হেডিং সহ যদি প্রিন্ট করতে চাই, এই প্রিন্টের যে অপশনটা রয়েছে, আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই এবং কন্ট্রোল পিতে প্রেস করি, এখন দেখেন এবিসিডি সহ কিন্তু প্রিন্ট হবে, এখানে চলে আসছে। ঠিক আছে, আশা করি খুব সহজেই আপনারা এই শিট অপশন থেকে গ্রিড লাইন এবং হেডিংয়ের যে ভিউ প্রিন্ট রয়েছে সেগুলো আপনারা খুব সহজভাবেই করতে পারবেন। ঠিক আছে, এক্সেলের এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জের মধ্যে কিন্তু ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই বিষয়গুলো আসলে এখানে বেশি প্রয়োজন নেই, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা দেখানোর জন্য শুরুতে আমাদেরকে এখান থেকে একটা শেপ নিতে হবে। আমি যদি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, এই যে একটা শেপ নিয়ে নিলাম এবং এটাকে যদি কালার করে দিই, কালার দেওয়া আছে। আমি যদি আরেকটা শেপ নিই, এরকম একটা শেপ নিই, এটা যদি ভিন্ন একটা কালার দিয়ে দিই, এই যে কালার হয়ে গেল। তো এই বিষয়টাকে আসলে মানে আমরা যদি উপরে নিচে করতে চাই, ধরেন এই ব্লুটা নিচে আছে এবং এটা উপরে আছে, এটাকে যদি আমরা নিচে দিতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড বা সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে সেন্ড ব্যাকওয়ার্ডে যদি ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু নিচে চলে গেল। ঠিক আছে, আবার যদি মানে ব্রিং ফরওয়ার্ড এখানে ক্লিক করে দিই, এটা কিন্তু উপরে চলে আসলো। আবার যদি এটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসি, এই যে ব্রিং ফরওয়ার্ড এখানে ক্লিক করে দিই, এটা কিন্তু উপরে চলে আসলো। ঠিক আছে, এবং এর পরবর্তীতে এখানে দেখেন সিলেকশন প্যান অ্যারেঞ্জ একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দিই, এই পাশে দুটো অপশন চলে আসবে এবং একটা হচ্ছে রেক্টেঙ্গেল 1, একটা হচ্ছে ওভাল। আমরা আসলে কোনটা সিলেক্ট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক ওটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এটাকে ক্রস করে দিই এবং এর পরবর্তীতে অ্যালাইন একটা অপশন রয়েছে। আমরা এই শেপগুলোকে আসলে ডান বাম উপরে নিচে কোন জায়গায় রাখতে চাই, এই অ্যালাইনটার মাধ্যমে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। এবং আমরা যদি এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করি, ধরেন আমি যদি কন্ট্রোল ধরে আবার এটাকেও সিলেক্ট করে দিই, দুইটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে যদি আমরা দুইটাকে একসাথে মুভ করাতে চাই, এই যে গ্রুপ একটা অপশন রয়েছে, এই গ্রুপে চলে যাব এবং এখান থেকে গ্রুপ করে দেব। এখন দেখেন দুইটা শেপ কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেল। আমি যে কোনো জায়গায় একটাকে ধরে টান দিলে কিন্তু দুইটা নড়াচড়া করছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ। আবার যদি আমি এটাকে আনগ্রুপ করতে চাই, এই গ্রুপের এখানে ক্লিক করে দেব এবং আনগ্রুপ করে দেওয়ার পর আমি যদি এটাকে এইভাবে আবার চেঞ্জ করি, অন্য জায়গায় কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এবং এইখান থেকে যদি ধরেন এটাকে মানে রোটেট করতে চাই, জাস্ট সিলেক্ট করে দেব এবং এই যে রোটেট একটা অপশন রয়েছে, আমি যদি এখান থেকে এই যে 90 ডিগ্রি করে দেই, তারপর এটা করে দেই, এটা করে দেই, এটা করে দিই, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এটাকে রোটেট করতে পারবো। তো আশা করি আমরা খুব সহজেই এই পেজ লেআউটের মধ্যে যে 5টি গ্রুপ রয়েছে এবং এই 5টি গ্রুপের মধ্যে যে 25টি অপশন রয়েছে, সবগুলোই আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি এবং এগুলো প্র্যাকটিস করে আমরা কিন্তু এক্সেলের এক্সপার্ট হতে পারবো। ঠিক আছে, তো এর পরবর্তী ভিডিওতে আমরা এই ফর্মুলা ট্যাবের মধ্যে যে অপশনগুলো রয়েছে তার বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। মাইক্রোসফট এক্সেল কোর্সের আগামী পর্বে আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।